দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। কাল আনুষ্ঠানিক অনুশীলন শুরু হামজা জামালদের 24 সদস্যের স্কোয়াড ঘোষণা কাবরেরার। হামজা জ্বরে কাঁপছে ভারত, ইপিএল মাতানো ফুটবলারকে নিয়ে বাড়তি পরিকল্পনার কথা জানালেন অধিনায়ক লিস্টন। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে ফাইনালের সঙ্গে তুলনা ব্লু টাইগার্স কোচের। ইউএফএ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে কিছুক্ষণ পর মাঠে নামছে 4 সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। বিশ্বকাপ বাছাইয়ে সকালে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া। অবশেষে মুক্তি মিলল সাকিব আল হাসানের। তৃতীয় দফায় বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ টাইগার অলরাউন্ডার। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত দলকে 58 কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা বিসিসিআইয়ের। রোহিত কোহলিদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি এই বোনাস, বললেন সভাপতি রজার বিনি। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সকাল 9টায় বাংলাদেশ ছাড়ে কাবরেরা বাহিনী। পরে কলকাতা হয়ে বিকেল 4টায় মেঘালয় রাজ্যের রাজধানী শিলং পৌঁছান হামজা চৌধুরীরা। সেখানে স্থানীয় সংস্কৃতি মেনে জামাল ভুঁইয়াদের বরণ করে নেওয়া হয়। পরে শিলংয়ের ভিভান্তা হোটেলে যান ফুটবলাররা। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ ভারতের বিপক্ষে ভারতের মাটিতে। পাশের দেশ, তাই ভ্রমণ ক্লান্তির বিষয়টি সামনে আসার উপায় ছিল না। কিন্তু আদৌতে বিষয়টা কিন্তু এমন নয়। সেভেন সিস্টার্সের মেঘালয় রাজ্যে সরাসরি ফ্লাইট নেই বাংলাদেশ থেকে। তাই কক্সবাজার থেকে কাছের শহর হওয়ার পরও বাংলাদেশ ফুটবল দলকে সামলাতে হলো 7 ঘন্টার ক্লান্তিকর জার্নি। সকাল 9টায় রওনা হয়ে মেঘালয়ের রাজধানী শিলংয়ে যখন পৌঁছায় দল, তখন ঘড়ির কাঁটায় বিকেল 4টা। ক্লান্ত ফুটবলাররা অপেক্ষায় ছিলেন কত দ্রুত যাওয়া যায় টিম হোটেলে, কারণ বিশ্রামটা যে বড্ড প্রয়োজন। আর টানা 2 দিন যে ধকল সামলিয়েছেন হামজা চৌধুরী, তার জন্য তো এই বিশ্রাম বাধ্যতামূলক। কিন্তু দ্রুত ছাড়া পাওয়ার উপায় ছিল না। শিলংয়ের স্থানীয় সংস্কৃতি মেনে অভ্যর্থনা জানানো হয় লাল সবুজের দলকে, উত্তরীয় পরানো হয় সবাইকে, এরপরই মেলে ছুটি। এই ক্লান্তির মাঝেও এই আয়োজন উপভোগ করেছেন ফুটবলাররা। যখন এয়ারপোর্টে আসলাম শিলংয়ে আসার পরে যে এনভায়রনমেন্ট, এটা সবাইকে আমাদেরকে খুবই রোমাঞ্চিত করেছে। ওভারঅল জার্নিটা যা ক্লান্তি যা ছিল, এই পাহাড়ি রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাইকে আমরা খুব আনন্দ এনজয় করেছে সবাই। ট্র্যাডিশনাল অভ্যর্থনা, এবং এই অভ্যর্থনায় যেটা ওরা করেছে আসলে একটু এক্সেপশনাল। আমরা খুবই আনন্দিত। প্রথম দিনটা হোটেলে বিশ্রামেই কাটাবেন ফুটবলাররা। এরপর হবে তাদের রিকভারি সেশন। একদিন পর থেকে মাঠের অনুশীলনে নামবে বাংলাদেশ। সেখানে 24 জনকেই আরও একবার যাচাই করবেন হ্যাভিয়ার ক্যাবরেরা। তারপরই শুরু হবে ভারত বধের পরিকল্পনা। সবাই সুস্থভাবে হোটেলে পৌঁছাতে পেরেছি। যদিও এটা লং ছিল একটু, বাট আলহামদুলিল্লাহ সেফলি আসতে পেরেছি। ইন্ডিয়া ডেফিনেটলি ভালো টিম, ইন্ডিয়া ভালো খেলেছে, জিতেছে, বাট আমরা আমাদের মতো চেষ্টা করব, আমরা আমাদের রেজাল্ট বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 25শে মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এর আগে প্রাথমিক স্কোয়াড থেকে 4 ফুটবলারকে বাদ দিয়ে 24 জনকে নিয়ে ভারত যায় হ্যাভিয়ার কাবরেরার দল। ভারত থেকে জয় নিয়ে দেশে ফিরতে চান তপু সোহেলরা। এদিকে মাত্র একদিন অনুশীলন করেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। 25 মার্চ ঘোষণা করা হবে 23 সদস্যের লাল সবুজ স্কোয়াড। দেশের ফুটবলে নতুন সূর্যোদয়, সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ। অ্যাওয়ে ম্যাচ খেলতে বিগত সময়েও দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। তবে এবারের ভারত যাত্রাটা বিশেষ, কারণ প্রথমবারের মতো লাল সবুজ দলের সঙ্গে যে বিমান ধরছেন হামজা দেওয়ান চৌধুরী। বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সমর্থকদেরও উপচে পড়া ভিড়। শুধু হামজাকে এক নজর দেখার প্রয়াস। ভিড় ঠেলেই এগিয়ে এলো টিম বাস। যে হামজাকে নিয়ে এত আলোচনা, তিনিই নামলেন সবার আগে। এরপর একে একে তাকে অনুসরণ করলেন জামাল, তারিক, মিতুলরা। যেন নতুন কান্ডারি খুঁজে পেল বাংলার ফুটবল। বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়ে কিংস অ্যারেনায় প্রথমবারের মতো অনুশীলন করেছে হামজা চৌধুরী। ভারত ম্যাচের আগে আরও 3টি অনুশীলন সেশন পাবেন শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলার। তবে প্রথম অনুশীলনেই মানিয়ে নিয়েছেন দলের সঙ্গে। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে। মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি,
সো ওর সাথে আমরা খুবই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো, এটা টিমের জন্য ভালো। আর ও আমাদের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতেছে, যেটা পজিটিভ একটা সাইড টিমের জন্য। যেহেতু নতুন করে হামজা চৌধুরী আসছে, সো আমরা চাবই যে ভালোভাবে স্টার্ট করতে, একটা ভালো জয় দিয়ে যেন শুরু করতে পারি। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে, ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না। অনুশীলন মাঠ থেকে ড্রেসিং রুম, হামজার অন্তর্ভুক্তির প্রভাব পড়েছে ফুটবলারদের মন মানসিকতায়ও। একে তো প্রতিপক্ষ ভারত নিয়ে বাড়তি উন্মাদনা, তার উপর হামজাকে সঙ্গী করে বছরের প্রথম ম্যাচটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চায় ফুটবলাররা। আমাদের আরও 4 দিন সময় আছে, তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় কোচ আমাদেরকে এই ব্যাপার নিয়ে কথা বলবে এবং ভিডিও সেশন করবে, অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা জানতে পারি যে ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ, এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে। এর জন্য দেখেন আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। ভারত ম্যাচের আগে প্রস্তুতির জন্য দীর্ঘ সময় পেয়েছে লাল সবুজ দল। বাংলাদেশের ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পেলেও তা নিয়ে চিন্তিত নন হাবিয়ার কাবরেরার শিশুরা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমাদের সাথে যে হামজা আসাতে আমাদের আপনারাই দেখছেন অ্যাটমসফিয়ার কিন্তু অলমোস্ট সব চেঞ্জ। তো আমি মনে করি সেই জিনিসটাকে আমাদের কিন্তু একটা বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে। আমার মনে হয় এটা যে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট। 24 ফুটবলার নিয়ে ভারত গেলেন হাবিয়ার কাবরেরা। দেশের অনুশীলন শেষে দল থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। হামজা জ্বরে কাঁপছে ভারত। বাংলাদেশের নতুন তারকাকে নিয়ে আলোচনার শেষ নেই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে। একই অবস্থা সেখানকার গণমাধ্যম কর্মীদেরও। তাই তো মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পর ভারতের কোচ ক্যাপ্টেনকে নিজেদের জয় ছাপিয়ে কথা বলতে হলো হামজা দেওয়ান চৌধুরীকে নিয়ে। কোনো রাখঢাক না করে ইপিএল মাতানো এই ফুটবলারকে নিয়ে বাড়তি পরিকল্পনার কথা জানালেন অধিনায়ক লিস্টন। আর কোচের চোখে ম্যাচটা হতে যাচ্ছে ভারতের জন্য ফাইনালের সমান। হামজা 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 বাংলাদেশের ফুটবলের গত এক সপ্তাহ ধরে সবচেয়ে বেশি উচ্চারিত এক নাম, আর হবেই বা না কেন। লাল সবুজের ফুটবল ইতিহাসে এত বড় তারকা যে আসেনি এর আগে কখনোই। ইংলিশ প্রিমিয়ার লিগের পর এখন চ্যাম্পিয়নশিপ লিগ মাতানো এই ফুটবলারকে নিয়ে তাই চারদিকে উৎসবের আমেজ। বাংলাদেশ ছাপিয়ে এই হামজা জ্বরে আক্রান্ত এখন ভারত। কারণটা পরিষ্কার, 25শে মার্চ সন্ধ্যায় যে এই হামজার মুখোমুখি হতে হবে ম্যান ইন ব্লুদের। এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে তাই ভারত জুড়ে শুধুই এখন ইপিএল মাতানো ফুটবলারের বন্দনা। ক্যাবরেরা বাহিনীর বিপক্ষে মাঠে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। 3-0 গোলের এই জয়ে তারা কাটিয়েছে 12 ম্যাচ জয়হীন থাকার গেরো। কিন্তু মানোলো মার্কুয়েজ আর লিস্টন কোলাচো সংবাদ সম্মেলনে এসে সেই জয়টাকে উদযাপন করতে পারলেন না খুব একটা। তাদের পুরোটা সময় যে কেড়ে নিল হামজা চৌধুরী। সোজা করে বললে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের বেশিরভাগই ছিল হামজা আর বাংলাদেশ ম্যাচ নিয়ে। সেখানে খুব একটা রাগঢাক করেননি ভারতীয় কোচ ক্যাপ্টেন কেউই। সোজা সাপটা জানালেন হামজা বাড়তি আকর্ষণ যোগ করেছে ম্যাচের, তবে ম্যাচটা কারো জন্যই সহজ হবে না বলে হুঙ্কার দিয়ে রাখলেন মার্কুয়েজ। জওহরলাল নেহরু স্টেডিয়ামের ম্যাচটা যে হামজার কারণেই বাড়তি মনোযোগ পাচ্ছে সেটা মানেন ক্যাপ্টেন লিস্টন। তার খেলা কাছ থেকে দেখতে তিনিও যে মুখিয়ে আছেন সেটা বললেন অবলীলায়। তবে ভারত একেবারেই ভীত নয় লাল সবুজের নতুন তারকাকে নিয়ে, বরং লিস্টন জানালেন তাদের আছে আলাদা পরিকল্পনা। হামজাকে নিয়ে সবাই আলোচনা করাটা স্বাভাবিক। আমাদের মাঝেও তাকে নিয়ে কথা হয়েছে। সে কোন মানের খেলোয়াড় তা আমরা জানি, কিন্তু সত্যি বলছি আমরা ভীত নই, বরং তাকে দেখতে মুখিয়ে আছি। আমাদের হামজাকে নিয়ে অবশ্যই কিছু পরিকল্পনা থাকবে। তাকে আটকানোর প্ল্যান করেই মাঠে নামবো। 25শে মার্চের ম্যাচের আগে সাম্প্রতিক ফর্মের পাশাপাশি খেলোয়াড়দের ইনজুরি নিয়েও ভাবতে হচ্ছে ভারতকে। এরই মধ্যে ছিটকে গেছেন দুই উইঙ্গার লালিয়ানজুয়ালা এবং মানভীর। মিডফিল্ডার ফার্নান্দেসকেও পাওয়া যাবে না এই ম্যাচে। এই তিনজনকে ছাড়া লাল সবুজকে সামলাতে ভালোই বেগ পেতে হবে ম্যান ইন ব্লুদের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বৃহস্পতিবার মিরপুরে না থেকেও আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। বোলিং নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর ছুঁয়ে গেছে তার সতীর্থদের মাঝেও। যে খবর ইতিবাচক বলছেন অলরাউন্ডার শেখ মাহেদী। অপেক্ষায় তার মাঠে ফেরার উচ্ছ্বসিত বিসিবিও। এদিকে ওয়ানডের অধিনায়ক কোচদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো, বিপিএল এর রেভিনিউ শেয়ারিং সহ নানা ইস্যুতে সোমবার বিশেষ সভায় বসছেন বিসিবি পরিচালকরা।
চৈত্রের মধ্য দুপুরে হঠাৎ বৃষ্টি, যেন বাক্সবন্দি ক্রিকেটাররা। অনুশীলনের পরিকল্পনা ভেস্তে গেছে আপাতত। একাডেমির সামনের শেডে ছোটখাটো জটলা। বার্থডে বয় তামিমকে নিয়েই যত আগ্রহ। ফোনের ওপাশে হয়তো জন্মদিনেরই শুভেচ্ছা। খান সাহেবের অবয়বেও ফুটে উঠল তা। সপ্তম রাউন্ডের হাই ভোল্টেজ আর মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, তবে বৃষ্টির বাগড়ায় আড্ডাটাই জমে উঠল বেশি। যেখানে না থেকেও নিশ্চয়ই ঘুরে ফিরে এসেছেন একজন টাইগার কিংবদন্তি সাকিব আল হাসান। গেল বছরের সেপ্টেম্বরে সারের হয়ে সামারসেটের বিপক্ষে ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল যার বোলিং অ্যাকশন। তবে তৃতীয় দফাতেই স্বস্তি, সাকিব এখন সব অভিযোগ থেকেই মুক্ত। সতীর্থরা উচ্ছ্বসিত, অপেক্ষায় দারুণ কিছুর। সাকিব ভাইয়ের জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে দেখেন যে একটু টেন্স ছিল আর কি, যে এত বড় একটা প্লেয়ার দিন শেষে এত বছর ক্রিকেট খেলার পরে লাস্টের দিকে এসে তার বোলিং একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকে নিউজটা দেখার পরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং হোপফুলি সে তাড়াতাড়ি ফিরে আসুক এবং আমাদের দেশের হয়ে খেলুক এবং আমাদের ডোমেস্টিক ক্রিকেট খেলুক। কানপুরে নিজের অবসরের ঘোষণার দিন সাকিব জানিয়েছিলেন আপাতত না হলেও নির্বাচকরা চাইলে পরবর্তীতে 2026 টি-20 বিশ্বকাপে পরিস্থিতির বিবেচনায় অ্যাভেলেবেল থাকবেন তিনি। সাবেক নির্বাচক হান্নান সরকার এই ইস্যুতে বলও ছুড়ে দিলেন লিপু রাজ্জাকের কোর্টে। সাকিবের সুখবরটা নিশ্চিতভাবেই আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখবার্তা। বাংলাদেশ টিমে খেলার স্বপ্ন হয়তো আমরা অনেকে করছে, সাকিব খেলবে। যেহেতু অফিসিয়ালি ওয়ানডে থেকে এখনো রিটায়ার করেনি, সেই স্বপ্ন পূরণ হতে পারে। ঠিক একইভাবে টি-20-র ব্যাপারে কিন্তু সাকিব তার ক্লোজিং স্টেটমেন্টে, যেটা রিটায়ারমেন্টে স্টেটমেন্ট দিয়েছিল, সেখানে কিন্তু বলেছিল যে 2026 টি-20-তে যদি সিলেক্টররা মনে করে তাহলে তাকে ওয়ার্ল্ড কাপের জন্য পিক করতেই পারে। তো নিশ্চিতভাবেই সেটা সিলেক্টরদের কল, বাট সাকিব তার ডোরটা ওপেন রেখেছে টি-20-র জন্য। তবে এসব সিদ্ধান্ত যারা নেবেন সেই বোর্ডও নানা বিষয়ে সিদ্ধান্তহীন। কোচিং স্টাফদের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি, নির্বাচকের শূন্যস্থান পূরণ, ওয়ানডের অধিনায়ক চূড়ান্ত করা, বিপিএল এর রেভিনিউ শেয়ারিং, জমে আছে আরও নানা ইস্যু। যেসব ব্যাপারে সিদ্ধান্ত নিতে বিসিবির মিটিং আগামী সোমবার। তবে জানা গেছে 2027 ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় শান্তর কাঁধেই থাকছে এই ফরম্যাটের দায়িত্ব। টি-20-তে যা পেতে যাচ্ছেন লিটন কুমার দাস, কোচিং স্টাফে মুশতাক সালাউদ্দিন, সিমন ট্রাই, আর রেভিনিউ শেয়ারিংয়ে বাদ পড়তে পারে সমালোচিত ফ্র্যাঞ্চাইজি তুরবার রাজশাহী। মাহবুব রিমন, সময় সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামছে টেবিলের শীর্ষ দুই দল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেএসপিতে ম্যাচটি শুরু হবে সকাল 9টায়। এদিকে শিরোপার লড়াইয়ে এগিয়ে থাকতে জয়ের বিকল্প কিছুই ভাবছে না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আরেক ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। একদিনের বিশ্রাম শেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচ। বিকেএসপিতে মুখোমুখি হবে টেবিলের শীর্ষ দুয়ে থাকা আবাহনী লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবারের আসরে দারুণ ছন্দে আছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচ হারার পর ভালোভাবেই কামব্যাক করেছে আবাহনী। টানা 5 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে হান্নান সরকারের দল। বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টেই ভালো পারফর্ম করছে ক্রিকেটাররা। ওপেনার পারভেজ হোসেন ইমন এরই মধ্যে 250 সহ হাঁকিয়েছেন 1 সেঞ্চুরি। তবে গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে বিশ্রামে রাখা হবে পেসার নাহিদ রানাকে। বল হাতে নিজের নামে সুবিচার করছেন রাকিবুল হাসান। 6 ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন 11 উইকেট। এদিকে আবাহনীর মতো মাত্র 1 ম্যাচ হেরে টেবিলের 2-এ গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবারের আসরের অন্যতম চমক গাজী গ্রুপ। লিগ শুরুর আগে আলোচনায় না থাকলেও পয়েন্ট টেবিলের ওপরের দিকে অবস্থান তাদের। উইলোবাজি করছেন এনামুল হক বিজয়। সবশেষ মোহামেডানের বিপক্ষে 149 রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন তিনি। বল হাতে দারুণ করছেন আব্দুল গাফফার সাকলাইন ও আবু হাশিম। বিকেএসপিতে আরেক ম্যাচে মাঠে নামবে প্রাইম ব্যাংক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এবারের আসরে মাত্র 3 ম্যাচে জয় নিয়ে টেবিলের সপ্তম স্থানে প্রাইম ব্যাংক। ব্যাট হাতে দলকে ভালো ইনিংস উপহার দিচ্ছেন নাইম শেখ ও শামীম পাটোয়ারি। 6 ম্যাচে 355 রান নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম। এছাড়া বল হাতে প্রতিপক্ষকে চাপে রাখছেন আরাফাত সানি। এদিকে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ শাইনপুকুর জয়ের দেখা পেয়েছে মাত্র 1 ম্যাচে। প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে দল। কেউ রান না থাকলে, কেউ উইকেটে না পাইলে বা বোলিং ভালো খারাপ করলে তো আপনার এরকমই যাবে আর কি। তো ওরা আমাদের চাইতে বেশি মোরালি ডাউন আছে, তো আমরা চেষ্টা করব যে সেই বেনিফিটটা নেওয়ার জন্য। একই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিগ বাজেটের মোহামেডানের প্রতিপক্ষ ধানমন্ডি স্পোর্টিং ক্লাব। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে ভক্তদের ভালোবাসায় সিক্ত ভারত ক্রিকেট দল।
এবার রোহিত কোহলিদের জন্য বড় অঙ্কের বোনাস ঘোষণা করল বিসিসিআই। চ্যাম্পিয়ন টিমকে 81.5 কোটি টাকার বেশি অর্থ পুরস্কার দেবে ভারতীয় বোর্ড। বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, ক্রিকেটারদের পরিশ্রম ও সাফল্যের স্বীকৃতি এই বোনাস। ভারতীয় ক্রিকেটারদের বৃহস্পতি তুঙ্গে, চারপাশে যেন নোট উড়ে বেড়াচ্ছে। রোহিত কোহলিদের ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠছে। এমনিতে এটা মানি মেকিং আইপিএল সিজন, তার উপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ায় উইনিং প্রাইজ মানি হিসেবে আইসিসি থেকে $2.24 মিলিয়ন বা 27 কোটি টাকার বেশি পাচ্ছে তারা। আর বিসিসিআই থেকে পেতে যাচ্ছে এর 3 গুণ অর্থ। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ঘিরে বিতর্কের শেষ ছিল না, কিন্তু ওসব স্পর্শ করতে পারেনি আইসিসির সুবিধাভোগী দলটাকে। সুযোগের সদ্ব্যবহার করে ট্রফি নিয়েই দেশে ফিরেছে তারা। পাক্কা 12 বছর পর এলিট চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ে প্রশংসায় ভাসছে রোহিত কোহলি গম্ভীরের মেন ইন ব্লু। গত বছর টি-20 বিশ্বকাপের পর এবার আরও এক আইসিসি ইভেন্টে 100 কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করা ক্রিকেটারদের পুরস্কৃত করতে যাচ্ছে বোর্ড। এরই মধ্যে বোনাস হিসেবে 58 কোটি রুপি ঘোষণা করেছে বিসিসিআই, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 81 কোটি 60 লাখ। ব্যাক টু ব্যাক আইসিসি টাইটেল জেতা বিশেষ কিছু। এটা গ্লোবাল স্টেজে টিম ইন্ডিয়ার নিবেদন আর সামর্থ্যের প্রমাণ। অর্থ পুরস্কার তাদের পরিশ্রমের স্বীকৃতি। এটা 2025-এ আমাদের দ্বিতীয় আইসিসি শিরোপাও। অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপও জিতেছি আমরা। এ থেকেই বোঝা যায় দেশের ক্রিকেট কাঠামো কতটা শক্তিশালী। বিসিসিআই প্রেসিডেন্টের কথা অস্বীকার করার সুযোগ নেই। আইসিসির সবশেষ 3 লিমিটেড ওভার টুর্নামেন্টে 24 ম্যাচের 23টাতেই জিতেছে ভারত। একমাত্র হার 2023 ওডিআই বিশ্বকাপের ফাইনালে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ আর 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা শিরোপা জিতেছে অপরাজিত থেকে। সিনিয়র কিংবা বয়সভিত্তিক বেশিরভাগ ইভেন্টে ফেভারিটের তকমা নিয়ে নামে ইন্ডিয়া। ওয়ার্ল্ড ক্রিকেটে আধিপত্য তাদেরই। ভারতীয় বোর্ড বিশ্বের সবচেয়ে ধনী। বিরাট রেভিনিউ এনে দেয়া ক্রিকেটারদের জন্য একটু একটু খরচ তো করাই যায়। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি সহ গেল কয়েক বছরে ক্রিকেটের অনেকগুলো বড় ইভেন্ট হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকেট সংশ্লিষ্টদের মতে ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটের হাব হয়ে উঠছে ইউএই। অবকাঠামো, যাতায়াত এবং হোটেল সহ সার্বিক ফ্যাসিলিটিস ভালো হওয়ায় আরব আমিরাতে খেলতে কারো কোনো আপত্তি থাকে না। ভারত পাকিস্তান দ্বন্দ্বের সুফলটাও পাচ্ছে তারা। নিরপেক্ষ ভেন্যু হিসেবে কদর বাড়ছে আমিরাতের, আর তাতে উন্নত হচ্ছে ইউএইর ক্রিকেটের মানও। দুবাই থেকে ফিরে মাকসুম আলম খানের রিপোর্ট। আগে থেকে না জানলে অনেকেরই বুঝতে পারার কথা নয় যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক সংযুক্ত আরব আমিরাত ছিল না। ফাইনাল সহ হেভিওয়েট ভারত দলের সব ম্যাচ হওয়ায় পাকিস্তান হোস্ট নেশন হলেও মূল আকর্ষণ হয়ে ওঠে দুবাই। গেল কয়েক বছরে ক্রিকেট বিশ্বে আরব আমিরাতের কদর বেড়েছে। গেল 6-7 বছরে একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একাধিক টি-20 বিশ্বকাপ ও এশিয়া কাপ হয়েছে ইউএইতে। বয়সভিত্তিক এশিয়া কাপও সফলভাবে আয়োজন করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। এ বছরের সিনিয়রদের এশিয়া কাপও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমিরাতে। ভারত পাকিস্তান দ্বন্দ্বে ক্রিকেট বিশ্বে নিরপেক্ষ ভেন্যুর চাহিদা বেড়েছে। সুযোগ সুবিধা, লাক্সারি আর আইসিসির সদর দপ্তর এখানে হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই সিটি ধীরে ধীরে হয়ে উঠছে ক্রিকেটের প্রাণকেন্দ্র। এই ওর দেশে যে খেলবে না এরকম একটা ব্যাপার কাজ করে, এইটার একটা সুযোগ দুবাই হয়তো বা নিচ্ছে, বা সবার কাছে মনে হচ্ছে যে দুবাইটাই হচ্ছে সবচেয়ে কনভিনিয়েন্ট সবার জন্য খেলাটা। তো সব কিছু মিলিয়ে ক্রিকেটের বাজারও এখানে আছে এবং ক্রিকেটের জন্য উপযুক্ত পরিবেশও আছে। সব মিলিয়ে দুবাইয়ের জন্য একটা প্লাস পয়েন্ট। দুবাই অফ লেট হ্যাজ বিন কোয়াইট আ ভেন্যু ফর আইসিসি ও এসএসসি টুর্নামেন্টের জন্য দুবাই নিয়মিত ভেন্যু হয়ে উঠছে। এখানে স্পোর্টস স্ট্রাকচার দারুণ। আইসিসি একাডেমি আছে, দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম রয়েছে। ক্রিকেট খেলা এবং কভার করার জন্য দারুণ জায়গা। ধীরে ধীরে ক্রিকেটের অন্যতম হাব হয়ে উঠছে ইউএই। স্পোর্টস ইজ অলসো ব্রিলিয়েন্ট। Be it the ICC Academy which is set up over here. নিজেদের ক্রিকেটের উন্নতিতে ইউএই বোর্ডেরও এসব ইভেন্ট আয়োজনে আগ্রহের কমতি থাকে না। ইন্ডিয়া বা পাকিস্তানে এত ট্যালেন্ট যে ওখানে আপনি শাইন করতে পারেন না। সো ওই প্লেয়ারগুলো যখন ইউইতে চলে আসে, তারা যখন 2টা লিগ খেলে ফেলে, আইএলটি এবং আবুধাবি টি10 লিগ, তারা যখন ড্রেসিং রুমটা ইন্টারন্যাশনাল প্লেয়ারের সাথে শেয়ার করে, ওইখানে তাদের যে ডেভেলপমেন্ট হয় দ্যাটস ম্যাসিভ। এখন এই প্লেয়ারগুলো এখনও পর্যন্ত ইউই ন্যাশনাল টিমে খেলার জন্য ম্যাচিউর বা কোয়ালিফাই হয় না। অ্যাজ সুন এজ 2-3 বছর পর তারা যখন কোয়ালিফাই করে যাবে, নট ইন 50 ওভার্স, যদি টি-20-তে
বাংলাদেশ ইউএর মাটিতে খেলতে আসে, বাংলাদেশ যদি বাংলাদেশের বেস্ট টিম নিয়েও খেলতে আসে, বাংলাদেশের এই ইউই ন্যাশনাল টিমের সাথে জিততে খবর হয়ে যাবে। শিগগিরই আইসিসির সহযোগী সদস্য দেশ থেকে পূর্ণ সদস্যপদ পাওয়ার লক্ষ্য ইসিবির। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বাফুফের কার্যনির্বাহী সভায় পাশ হয়েছে 2025 সালের বাজেট। 62 কোটি টাকার বাজেটে 5 কোটি ঘাটতি থাকবে। এদিকে অনুমোদন পেয়েছে বাফুফের HR পলিসি ও সিটি স্কুল ফুটবল টুর্নামেন্টও। এই বৈঠকে 10টি বিষয় আলোচ্য থাকলেও সময় স্বল্পতায় আলোচনা হয়নি বেশিরভাগ বিষয়গুলো। বাকি বিষয়গুলো নিয়ে এপ্রিলের মধ্যে আরেকটি সভায় বসবে বাফুফের কার্যনির্বাহী কমিটি। হামজা চৌধুরীকে নিয়ে দেশের ফুটবলে চলছে বসন্তের আমেজ। নতুন প্রত্যয় নিয়ে শিলংয়ে পা রেখেছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে ভারত পাঠিয়েই বাফুফে ভবনে বৈঠকে বসেন ফুটবলের নীতি নির্ধারকরা। কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভার সভাপতিত্ব করেছেন তাবিদ আউয়াল, যেখানে এজেন্ডা ছিল মূলত 10টি বিষয়। 2018 সাল থেকে আর্থিক অসঙ্গতির কারণে ফিফার নিষেধাজ্ঞায় পড়ে বাফুফে। তবে তাবিদ আউয়াল দায়িত্ব নেয়ার 6 মাসের মধ্যেই সমাধান হয়েছে বিষয়টি, জানিয়ে আলোচনা হয়েছে মিটিংয়েও। ফিফা থেকে যে একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা যে উইথড্র হয়েছে, সেটার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আমাদের এক্সিকিউটিভ কমিটির সকল মেম্বার এবং ভাইস প্রেসিডেন্ট, আমরা সবাই, আমাদের এটা প্রেসিডেন্টের নেতৃত্বেই হয়েছে এবং তার অক্লান্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা যেহেতু উইথড্র হয়েছে, আমরা এখন নিখুঁতভাবে কাজ করে যাওয়ার জন্য ফিফা থেকে যে সহযোগিতা পাবো, সেটার জন্য আমরা প্রেসিডেন্টকে প্রথমেই ধন্যবাদ জানিয়েছি। বৈঠকে 10টি আলোচ্য বিষয় থাকলেও পাশ হয়েছে মাত্র 3টি। গত বছর বার্ষিক সভায় 2025 সালের জন্য 61.5 কোটি বাজেট উত্থাপন করেছিলেন কাজী সালাউদ্দিনের প্রশাসন। তবে সকলের সম্মতি না পাওয়ায় সেই বাজেট অনুমোদিত হয়নি। এবার কার্যনির্বাহী সভায় পাশ হয়েছে 2025 সালের বাজেট। 62 কোটির বাজেটে 5 কোটির ঘাটতি শোনা গেলেও সুনির্দিষ্ট অঙ্ক জানাননি বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান। সঙ্গে অনুমোদন মিলেছে বাফুফের HR পলিসি ও সিটি ইন্টার স্কুল টুর্নামেন্টের। 2025-এর যে বাজেট, আমাদের যে বাজেটটা ছিল, আজকে সেই বাজেটটা আমাদের পাস করা হয়েছে। HR বিষয়ে সংক্রান্ত যেসব আলোচনা হয়েছে এবং সেটাও আমাদের পাস হয়েছে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের স্কুল ফুটবলটা আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে এবং সব ইংলিশ মিডিয়াম, এখানে স্কলাস্টিকা, আগা খান, সানবিম, বড় যে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলি আছে, সেই স্কুলগুলির যে স্কুল ফুটবল আপনারা জানেন যে ফর্টিসের মাঠে অনুষ্ঠিত হবে। এপ্রিলের মধ্যে আরেকটি সভায় বসবে বাফুফে নির্বাহী কমিটি, যেখানে আলোচনায় থাকবে বাকি বিষয়গুলো। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী কার্যক্রম শুরু করেছে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। নির্বাচন উপলক্ষে বার্ষিক সাধারণ সভার জন্য 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন ক্লাবটির পরিচালক মাহবুব আনাম। সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে ক্লাবের সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়াকে। এছাড়া কমিটির বাকি 2 সদস্য হলেন প্রকৌশলী কবির আহমেদ ভুইয়া ও মাসুদুজ্জামান। আগামী 3 বা 10 মে ক্লাবটির এজিএম ও নির্বাচন হওয়ার কথা রয়েছে। ক্লাবের শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের 6 মার্চ। এবার শোনাবো বাবা মেয়ের এক ভিন্ন রকম গল্প। ঈদের ছুটিতে বাবার সঙ্গে অনুশীলন চলছে জাতীয় নারী দলের অধিনায়ক আফিদা খন্দকারের। তবে আক্ষেপের নাম মাঠ সংকট। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে সাতক্ষীরা থেকে আরও অনেক ফুটবলার উঠে আসবে বলে বিশ্বাস আফিদার বাবা কোচ আরিফ হাসান প্রিন্সের। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জাতীয় দলের ক্যাম্প বা কোনো ক্লাবের প্রস্তুতি নয়, আফিদা খন্দকারের জন্য এটাই ঈদের ছুটি। সঙ্গে আছেন ব্যক্তিগত কোচের আরেকটি পরিচয়, তিনি আফিদার বাবা। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আফিদা খন্দকার পরিচিত মুখ ফুটবল প্রেমীদের মাঝে। সম্প্রতি তার কাঁধে উঠেছে নতুন ভার। জাতীয় নারী দলের অধিনায়ক 18 বছরের এই ডিফেন্ডার ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে কদিন আগে পুরস্কৃত হয়েছেন 21 পদকে। লক্ষ্য এবার এশিয়ান শ্রেষ্ঠত্বের। আমি চাইবো যে বাংলাদেশ যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। সাফে যেহেতু দুইবার চ্যাম্পিয়ন, আমরা সাউথ এশিয়ার বাইরে গিয়ে এশিয়াতে
বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে চাই। সাতক্ষীরার মতো প্রত্যন্ত অঞ্চল থেকে এসে লাল সবুজের প্রতিনিধিত্ব করা আফিদা এখন অনেকের অনুপ্রেরণার নাম। শুধু আফিদা আপু না, বাংলাদেশের অধিনায়কের সাথে আমরা প্র্যাকটিস করতেছি, সেটা ভেবে আমরা অনেক গর্বিত। আমিও আফিদা আপুর মতো যেন একদিন বাংলাদেশের জন্য কিছু করতে পারি, এবং ফুটবল আমার অনেক ভালো লাগে। আগের আপু আর এখনকার আপু এক না, এখন হচ্ছে আমরা বাংলাদেশ টিমের ক্যাপ্টেন আমাদের আফিদা আপুর সাথে আমরা প্র্যাকটিস করতেছি। তবে আফিদার চেয়ে তার বাবার গল্পটা বেশি রোমাঞ্চকর। 90-এর দশকে খেলেছেন পেশাদার ফুটবল, সেখান থেকেই দুই মেয়েকে এনেছেন খেলাধুলায়। বড় মেয়েকে বানিয়েছেন বক্সার, ছোট মেয়ে বাবার মতো ফুটবলার। কোচ আরিফ হোসেন প্রিন্সের এই স্বপ্ন কেবল নিজের পরিবার কেন্দ্রিক নয়। সাতক্ষীরার সুলতানপুরে তার আছে একটি ফুটবল একাডেমি, যেখানে আফিদার মতো সম্ভাবনাময় ফুটবলার আছে আরো। তবে তাদের উঠে আসায় বাধা খেলার মাঠ সংকট। আমাদের পর্যাপ্ত মাঠ নাই, একটি প্রিমিয়ার স্কুলের মাঠ সেদের সংস্কারের অভাবে অবহেলিত। আমি এই মাঠটি যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু উভয়ই ভালোভাবে খেলাধুলা করতে পারে। আমার মেয়ে কিন্তু বলেছে যে তাদের জন্য আলাদা একটা মেয়েদের ফুটবল মাঠ যেখানে সংরক্ষিত থাকবে, পাঁচিল দিয়ে ঘেরা থাকবে, তাদের ড্রেসিং রুম থাকবে, তাদের ওয়াশরুম থাকবে, সবকিছু মিলাই তারা কিন্তু একটা মাঠ দাবি করেছে। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে আফিদার মতো আরো অনেক ফুটবলার উঠে আসতে পারে এই সাতক্ষীরা থেকে। সময় সংবাদ, সাতক্ষীরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।